আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। যে দলই করুক মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাবেন বললেন প্রধানমন্ত্রী। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে না পারলে সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপির এমপিদের। বাবার কাছেই থাকবে দুই জাপানি শিশু। হাইকোর্টের রায়, বছরে 3 বার মা সন্তানদের সাথে থাকার সুযোগ পাবেন। স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর। উঠে আসলো ইতিহাসের অনেক অজানা তথ্য। এবং কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করার পর পে চ্যানেল করতে সমস্যা হবে না, অ্যাডকোর আলোচনা সভায় তথ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধারা যে দলই করুক না কেন মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সর্বোচ্চ সম্মান পাবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে, তা ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপিল মাহমুদের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে 3 বাহিনীর সদস্যদের শান্তিকালীন পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেয়া সরকারের কর্তব্য। ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতেও ভয় পেতেন। তারা পরিচয় দিতে পারতো না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এটুকু দাবি করতে পারি, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। কাজী লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জন করেছি, সেটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার জানায়। পরে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের উন্নয়নে অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বদা প্রস্তুত সশস্ত্র বাহিনী। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রতিরক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানগণ, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ অব্যাহত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের জাতির অহংকার। আপনারা যেন শৃঙ্খলা, পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার নিরাপত্তা উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করেন। প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দলটির সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তারা এই হুমকি দেন। আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের জবাবে বিএনপির সংসদ সদস্যরা বলেন, প্রয়োজনে বেগম জিয়ার গুলশানের বাসভবনকে সাব জেল ঘোষণা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্য হারুনুর রশিদ, জি.এম. সিরাজ, ব্যারিস্টার রুমিন ফারহানা এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। আমরা চাই অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হোক, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এর ব্যতিক্রম আমরা অন্য কোনো কিছুই মানব না এটি সুস্পষ্ট বক্তব্য আমাদের। এবং আমি অনুরোধ জানাবো সরকারকে যে বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। রাজনৈতিক মতপার্থক্য ও অতীতের ভুলভ্রান্তি ভুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক ৫ দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দলগুলোর প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই আবেদন জানান। ফজলে রাব্বির রিপোর্ট। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান আমাকে বলেন। তারপরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করেন ২০ দলীয় জোটের শরিক ৫ দল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে তারা প্রধানমন্ত্রী বরাবর খালেদা জিয়ার প্রতি অতি মানবিক দৃষ্টান্ত স্থাপনের আবেদন করেন। এনডিপি, এলডিপি, এনপিপি, জাগদল ও কল্যাণ পার্টি এই ৫ দলের প্রতিনিধিরা থাকলেও এতে ছিল না বিএনপির কোনো প্রতিনিধি। আমরা এসেছি ৫টি দল নিজ বিবেচনায়, তবে অবশ্যই বিএনপির জ্যেষ্ঠ নেতৃবর্গ অবহিত আছে। বঙ্গবন্ধুর উদারতার দৃষ্টান্ত তুলে ধরে প্রতিনিধি দলের মুখপাত্র মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আরও মানবিক দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানান। বঙ্গবন্ধুর আমলেই আমি সেনাবাহিনীতেও ছিলাম, তার আমলেই বীর প্রতীক খেতাব পেয়েছি। তিনি কত উদার এবং মহৎ ছিলেন। বিরোধী রাজনৈতিক নেতাদের ভুলভ্রান্তিকে তিনি কিরূপভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। তাই আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বলেছি যে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বঙ্গবন্ধুর দৃষ্টান্ত অনুসরণ করে এই মহানুভবতা প্রদর্শন করুন। আইনত এই আবেদনে সাড়া দেওয়ার সুযোগ না থাকলেও প্রধানমন্ত্রী বরাবর তাদের আবেদন পাঠিয়ে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোকো যখন ইন্তেকাল করলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন তার সমবেদনা জানাতে। সেই দিন কিন্তু খালেদা জিয়ার বাসভবনের গেটটিও খোলা হয়নি। এগুলো সবগুলি ওনারা জানেন। তারপরেও তারা বলছেন যে এটা একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান রাখব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে বিশৃঙ্খলা তৈরি করলে তার শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবিলা করবে বলে আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডাক্তার এরিকো নাকানোর 2 শিশু সন্তান তাদের বাবার কাছে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। তবে বছরে 3 বার বাংলাদেশে এসে নাকানো এরিকো সন্তানদের সাথে 10 দিন করে থাকার সুযোগ পাবেন। বাবা ও মায়ের 2টি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। হোমেচেস্তি রিপোর্ট। জাপানি চিকিৎসক নাকানো এরিকো তার 2 মেয়েকে নিজ জিম্মায় পেতে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে ছোট মেয়েকে বাংলাদেশে আনার নির্দেশনা চেয়ে রিট করেন বাবা ইমরান শরীফ। বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে আদালতের পরামর্শে বেশ কয়েকবার আইনজীবীদের সাথে নিয়ে বসলেও কোনো সুরাহা হয়নি। শুনানিতে কয়েকবার আদালত শিশুদের সাথে কথাও বলেন। রোববার বিকেলে শিশুরা বাবার হেফাজতে থাকবে বলে রায় দেন হাইকোর্ট। তবে যেহেতু মা জাপানি নাগরিক এবং সেখানে বসবাস ও চাকরি করেন,
এ কারণে তিনি সুবিধামতো বাংলাদেশে এসে সন্তানদের সাথে প্রতিবার কমপক্ষে 10 দিন করে থাকতে পারবেন। এক্ষেত্রে বছরে 3 বার বাংলাদেশে তার যাওয়া আসা সহ সব খরচ বহন করবেন বাবা ইমরান শরীফ। এর বেশি যাওয়া আসা করলে সব খরচ মাকেই বহন করতে হবে। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা, আর বাকি খরচ যদি লাগে সেগুলো মা। আর প্রতি মাসে 2 বার ভিডিও কল করবে মার সঙ্গে। এছাড়া গত কয়েক মাসে নাকানো এরিকোর বাংলাদেশে আসা এবং থাকা খরচ বাবদ 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দেওয়ার জন্য ইমরান শরীফকে নির্দেশ দিয়েছে আদালত। লিখিত আদেশ পাওয়ার পর এ বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এরিকোর আইনজীবী। আমরা আলাপ আলোচনা করছি, এই রিটেন আদেশটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ কি হবে, উচ্চ আদালতে আমরা যাব কি যাব না, পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমরা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এদিকে তৃতীয় সন্তানকে বাংলাদেশে আনতে ইমরান শরীফের রিট সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। তবে মায়ের রিটটি চলমান থাকবে। এর মধ্যে বাবা 2 শিশুকে নিয়ে দেশ ত্যাগ করলে তা অবশ্যই আদালতকে জানাতে হবে। রায় আদালত বলেন, কোনো পক্ষ আদেশ প্রতিপালন না করলে অন্য পক্ষ আদালতে আসতে পারবেন। জন্মসূত্রে জাপানি, বাবার সূত্রে বাংলাদেশি কোনো সন্তানদের জিম্মায় নিয়ে এটাই দেশের আদালতে প্রথম রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় কমাতে অপ্রয়োজনীয় টেস্ট না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগীদের শুধুমাত্র দরকারি ওষুধ দিতে চিকিৎসকদের তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানেই তিনি এসব কথা বলেন। এ সময় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান জাহিদ মালেক। ওষুধের খরচটা বেশি, আমাদের ওষুধের খরচটা নিয়ন্ত্রণে আনতে হবে এবং সার্ভিসের কস্টটাও আছে। প্রাইভেট সেক্টরে আমরা জানি সার্ভিস কস্ট বেশি, খুব বেশি টেস্ট করা হয়, সেটাও একটা কারণ। আমরা বেশি টেস্ট, যেটা প্রয়োজন ছাড়া টেস্ট দরকার নাই, এবং আমাদের যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকারি বেসরকারি সব জায়গায়, যাতে কিনা টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। দিনাজপুরের এক ব্যবসায়ীর নামে 2 মাসে 14টি মামলা ও 5টি জিডি করা হয়েছে। তিনি জেলও খেটেছেন 4 মাস। পুলিশকে চাঁদা না দেওয়ায় এসব হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে দিনাজপুরের খানসামা থানা পুলিশ। মাহবুব কবির চপলের রিপোর্ট। ওসি সাহেবের সাথে চালকল মালিক খলিলুল্লাহ আজাদ মিল্টন, দিনাজপুরের খানসামা উপজেলায় তার ব্যবসা। তিনি অভিযোগ করেন, গত বছর অক্টোবরে দিনাজপুরের এসপি আনোয়ার হোসেনের কথা বলে খানসামা থানার ওসি 5 লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু তা দিতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে মামলা দেয়া শুরু হয়। ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মাত্র 2 মাসে কোতোয়ালি ও খানসামা থানায় তার বিরুদ্ধে 14টি মামলা ও 5টি জিডি করা হয়। মামলাগুলোর চার্জশিটও দেয় পুলিশ। 4 মাস জেল খাটার পর জামিন পান মিল্টন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন তিনি। খানসামা থানার বর্তমান ওসি কামাল হোসেন ওরফে শেখ কামাল আমার রাইস মিলে এসে দিনাজপুরের বর্তমান পুলিশ সুপার মহোদয়ের কথা বলে তাদের ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা অনুদান দিতে বলেন। বিষয়টিতে আমি বিব্রত বোধ করে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট জানতে চেয়ে ফোন করি এবং SMS-ও করি। এতেও কোনো পজিটিভ সাড়া না পেয়ে উকিলের মাধ্যমে সাক্ষাৎ প্রার্থনা করি। অতঃপর জানতে পারি যে দিনাজপুর জেলার খানসামা থানায় জনৈক সাজিদুল আমার নামে একটি প্রতারণা মামলা করেছেন। ঢাকার মোহাম্মদপুর হতে খানসামা থানা পুলিশ আমাকে গ্রেপ্তার করে পুলিশ সুপার মহোদয়ের সম্মুখে উপস্থিত করে। সেখানে টানা 3 ঘন্টা আমার সাথে নানা রকম অসৌজন্যমূলক আচরণ করা হয়। জেলে থাকা অবস্থায় 1.5 মাসের ব্যবধানে আমার নামে 13টি জিআর এবং 5টি এনজিআর মামলা দায়ের করা হয়। এসব অভিযোগের বিষয়ে ফোন করা হলেও রিসিভ করেননি দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন।
তবে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন দাবি করেন সব অভিযোগই মিথ্যা। ওনার যে অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা, হ্যাঁ, এবং বানোয়াট। উনি এখানকার দিনাজপুর যুবলীগের সদস্য ছিলেন। এখানে থাকতে বিভিন্ন প্রশাসনের কথাবার্তা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এরপরে লোকজন যখন টাকা পয়সা দেয় না তখন আমাদের কাছে আশ্রয় নিয়েছে। এখন আমার কাছে আশ্রয় নিলে আমাকে তো তাদেরকে সহযোগিতা করতেই হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের ভাই ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। গোপালগঞ্জের মুকসিদপুরের বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি ওবায়দুর রহমান। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 2001 সালের ওই বোমা হামলার পর 20 বছর ধরে পালিয়েছিলেন ওবায়দুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাজধানীর বেইলি রোডে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিকশা চালক ও রিকশায় আরোহী বাবা ও তার শিশু সন্তানকে আহত করা প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা থেকে চালক তাসকিনকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। তাসকিন রাজধানীর একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। পুলিশ জানায় তাসকিন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশাটিকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিয়ে চলে যায়। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা তার শিশু সন্তান ছিটকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। আহত হন রিকশা চালকও। অনুকূল পরিবেশ থাকায় বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। তারা বলেন, সক্ষমতা বাড়ায় নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স ফিকি আয়োজিত সমৃদ্ধির অগ্রযাত্রা সেমিনারে এসব তথ্য জানানো হয়। কৃষিকে বাণিজ্যিকীকরণ করে এই খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অংশীদার হতে যে কেউ সহজেই বিনিয়োগের সুযোগ নিতে পারেন। We would like to send a signal to all our friends abroad and anywhere. We are up for business, we are open for business, our grounds are open. So our friends here from Foreign Investors Chambers, my humble submission is that we would like to do it our way. We have been able to build a digital infrastructure. We have now a fiber optic backbone which goes to nearly all our unions. So we have digital centers in the village level. And this, of course, has given rise to a lot of freelancers. শুধু অস্ত্র আর গোলা বারুদ দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেননি বাংলার মুক্তিযোদ্ধারা, বরং বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তা কাজে লাগানো হয়েছিল মুক্তি সংগ্রামে। দেশ স্বাধীনের সপক্ষে গঠন করা হয়েছিল বিশ্ব জনমত। সে কাজে বড় অবদান রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সে দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে দলটির খেলোয়াড়রা জানালেন ইতিহাসের অনেক অজানা কথা। ফজলে রাব্বির আরেকটি রিপোর্ট। ৭১ জুন দেশ স্বাধীনের জন্য লড়ছে বাংলার মানুষ। এমনই এক সময় মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের লিখিত আদেশে গঠন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিযুদ্ধের সমর্থনে জনসমর্থন গঠন আর অর্থ সংগ্রহের জন্য তারা ভারতের বিভিন্ন দলের বিপক্ষে ম্যাচ খেলে। এই দলের প্রথম খেলা ছিল ২৬ জুলাই নদিয়ার বিপক্ষে। সেদিনই বিদেশের মাটিতে প্রথম উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। সবাই মিলে ডিসাইড করলো যে ভাই চান্স পেয়ে গেছে, একটা কাজ করে বলো খেলবো না, যে আমাদের ন্যাশনাল অ্যান্থাম আর ন্যাশনাল ফ্ল্যাগ না দেখালে খেলবো। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ উই ডিড দিস ইন আ ফরেন কান্ট্রি উইদাউট হ্যাভিং এনি রেকগনিশন। একের পর এক ভারতের গোষ্ঠপাল একাদশ, দক্ষিণ কলকাতা স্পোর্টিং ফেডারেশন, বিহারের মুজাফফরপুর, পূর্ণিয়া, সিয়ান এবং মুম্বাই স্পোর্টস উইক একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল খেলা স্বাধীনতার সাথে সম্পৃক্ত হতে পারে, এক মহান ব্যাপার। তা আমি মুক্তিযোদ্ধা, আপনি আমাকে স্বীকৃতি দেন বা না দেন। দলের ১৩ নম্বর জার্সিধারী সুভাষ শাহের কাছে থাকা একমাত্র জার্সিটি রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়। জনযুদ্ধের জনমতটাই ছিল বড় জিনিস এবং জনমত গঠনে যারা
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। তার অন্যতম হচ্ছে সেদিনের স্বাধীন বাংলা ফুটবল টিম। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা বলেন, অস্ত্র আর গোলাবারুদের বাইরেও গান আর খেলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিভাবে একটি দেশ স্বাধীনতা ছিনিয়ে আনে তার অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে তাদের সেই সময়ের প্রচেষ্টা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকো আয়োজিত বিশ্ব টেলিভিশন দিবসের আলোচনা সভায় সংকট কাটাতে বেসরকারি চ্যানেলগুলোকে পে চ্যানেল করারও দাবি জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করার পর পে চ্যানেল করতে কোনো সমস্যা হবে না। শিগগিরই গণমাধ্যম কর্মী আইন পাশ হবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। একবিংশ শতাব্দীর শুরুতেই মুদ্রণ মাধ্যমকে ছাপিয়ে জায়গা করে নেয় সম্প্রচার মাধ্যম। বর্তমান বিশ্বে টেলিভিশন অন্যতম প্রধান শক্তিশালী প্রচার মাধ্যম হিসেবে বিবেচিত। 1996 সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে 21 নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রযুক্তির উৎকর্ষে ও সময়ের দাবিতে বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকো প্রথমবারের মতো আয়োজন করে আলোচনা সভার। এখানে উঠে আসে টেলিভিশন শিল্পের নানা দিক। টেলিভিশন আধুনিক সংস্কৃতির একটি অনিবার্য অংশ। টেলিভিশন হলো তথ্য বা যোগাযোগের একটি উৎস এবং মিডিয়া, যা প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে এটিএন বাংলা, এটিএন নিউজের চেয়ারম্যান ও অ্যাডকোর পরিচালক ডক্টর মাহফুজুর রহমান বলেন, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার অপতৎপরতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বিজ্ঞাপন সংস্থার রেটের ক্ষেত্রেও শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন ডক্টর মাহফুজুর রহমান। সোশ্যাল মিডিয়া এটাকে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাকে পরিবর্তন করা সম্ভব না, বন্ধ করা সম্ভব না, কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব। বিটিআরসি যদি চেষ্টা করে কিছুটা কন্ট্রোল করতে পারবে। নতুন করে যেটা আমাদের যেটা সমস্যা শুরু হতে যাচ্ছে সেটা হলো যে আইপিটিভির লাইসেন্স দেওয়া। এটা কিন্তু একটা মারাত্মক আমাদের জন্য হুমকি। অ্যাড মার্কেটের দিন দিন অবনতি ঘটে যাচ্ছে। সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটি আমাদের করতে হবে, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি রিকোয়েস্ট করবো, আপনি জোরালোভাবে যে কাজটি এখন করবেন সেটি হলো আমাদের টেলিভিশনকে পে চ্যানেলে যাতে আমরা পরিণত করতে পারি। এইটি আপনি আপনার পদক্ষেপ নিলে হয়তো আমরা এই টেলিভিশনের আজকে যে সংকট, এই সংকট থেকে বাঁচতে পারবো। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, ডিজিটাল সেট টপ বক্স বসানোর ক্ষেত্রে কেউ বেশি টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিআরপির ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বিদেশি বিজ্ঞাপন ডাবিং করেও চালাতে দেওয়া হবে না। বিদেশি বিজ্ঞাপন সেটিকে আবার ডাবিং করে এখানে প্রচার করা, সেটিও আমরা বন্ধ করার জন্য আমরা মন্ত্রণালয়ে আলোচনা করেছি, সে নিয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেট টপ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মনিটর করব। যেটি ন্যায্য সেটি করতে হবে এবং এটাতে মনোপলি করতে আমরা দিব না। সমাজ ও দেশ গঠনে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 6 জন পুরুষ ও 1 জন নারী। সবশেষ 24 ঘন্টায় 199 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.16%। নতুন করে সুস্থ হয়েছেন 192 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সরকারের আন্তরিকতা থাকলেই নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান মুক্তমতে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাপা। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিভ্রান্তি দূর করে আগে থেকেই নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট করা উচিত। একরামুল হক সাইমের রিপোর্ট।
3 বছর। কোথায় পোস্টিং ছিল আপনার? জাতীয় নির্বাচন এলেই নানা নাটকীয়তা তৈরি হয় দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টিতে। ক্ষমতার পালাবদলের কেন্দ্রেই থাকে চলতি সংসদের বিরোধী দল। আগামী জাতীয় নির্বাচনে দলটি অন্য দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হবে নাকি আলাদা নির্বাচন করবে, এসব ইস্যুতে কথা বলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। আমি আগামী 2 বছর সময় আছে, সেই 2 বছরে সারা দেশে আমার সংগঠনকে শক্তিশালী করব এবং আগামী নির্বাচনে মানুষের জন্য আমরা কি করব সেই কর্মসূচি আমরা তৈরি করে মানুষের কাছে পৌঁছাবো এবং আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর জোটের বিষয়টা সেটা নির্বাচনের সময় জোটের প্রয়োজন পড়তে পারে, নাও পড়তে পারে। আগামী জাতীয় নির্বাচন সকলের অংশগ্রহণে হওয়া বাঞ্ছনীয় এবং সে কারণের জন্য জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা অন্য কারো সহযোগী হিসাবে যাতে নির্বাচনের সিঁড়ি না হয়, সে ব্যবহার না হয়, সেটি তাদেরকে অবশ্যই স্পষ্ট করলে আমরা আশা করি জাতীয় পার্টি অবশ্যই তাদের যে দৃঢ়তার পরিচয় দিচ্ছে সেই দৃঢ়তার পরিচয়ের মধ্যে দিয়ে তারা জনগণের যে আস্থা, যে ভালোবাসা ইতিপূর্বে অর্জন করেছে সে ভালোবাসা তারা অর্জন করতে পারবে। এটিএন বাংলার টকশো মুক্তমতে যোগ দিয়ে জাপা মহাসচিব কথা বলেন নির্বাচন কমিশন গঠন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়েও। অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমত জরুরি। আমরা মনে করি দেশের প্রধান দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যাতে নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সেই নির্বাচন কমিশন যাতে তাদের মাজা সোজা করে দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে, সকল দলকে তারা তাদের ভোটে নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নির্বাচন করা যে ক্ষমতা, সেই ক্ষমতা দেওয়ার জন্য একটা আইন করা খুব প্রয়োজন। যদি আইন নাই করেন তাহলে ওই আপনার নির্বাচন কমিশন গঠন করে যে নির্বাচন হবে সেটা কতটুকু নিরপেক্ষ হবে সেটা সময়ের বিষয়। আন্তরিকতার বোধহয় অভাব আছে। আইনমন্ত্রী মহোদয় নিজেও কিন্তু একজন খুবই ভালো দক্ষ একজন আইনজীবী। তিনি চাইলে আমার মনে 2-3 দিনের মধ্যে এই আইনটা তৈরি করে প্রস্তাব আনতে পারেন। মুজিবুল হক চুন্নু মনে করেন গণতন্ত্রের স্বার্থেই সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এত বড় শুধু দুর্নীতি দমন কমিশন নয়, সবাই একসাথে কাজ করলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। দুদকের ৭৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। দুর্নীতির মামলার আসামিদের কেন গ্রেফতার করা হয় না এমন প্রশ্নে তিনি বলেন, কাউকে অযথা হয়রানি নয়, যখন প্রয়োজন হয় তখনই আসামিদের গ্রেফতার করা হয়। বেসিক ব্যাংকের প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ করার চেষ্টা চলছে। পরে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য 3 জনকে র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। নতুন শিল্পীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞ করে তুলতে ভারতের প্রখ্যাত মিউজিক কোম্পানি টি সিরিজের সাথে শিগগিরই চুক্তি সই করবে এটিএন বাংলা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার স্টুডিওতে আগামীর তারকা সিজন 2 আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান একথা জানান। আগামী দিনের তারকা খুঁজতে এটিএন বাংলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শারমিন রিহার রিপোর্ট। বয়সসীমা 12 থেকে 30 বছর। নাচ, গান ও অভিনয়ে আগ্রহীরা আগামীর তারকা হতে আবেদন করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। দুটি করে নৃত্য ভিডিও। এই উপলক্ষে এটিএন বাংলার স্টুডিওতে আগামীর তারকা 2021 সিজন 2 আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান বলেন, আগামী দিনের তারকা খুঁজে বের করতে এটিএন বাংলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবারের সিজনেও বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। নতুনদেরকে আমি চান্স দিতে চাই। পুরাতনগুলো আছে কিন্তু আমি চাই নতুন, সুতরাং নতুনদেরকে আমি সবসময় চান্স দিই এবং আগামীতেও দিব। আগামী তারকার সিজন 2-র জন্য আপনাদের জাজদেরটাকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু যারা সারা বাংলাদেশ থেকে যেসব লোক SMS দিয়ে জানায় তাদেরগুলি তো পরিবর্তন করা যায় না। তো সুতরাং এবার আমার মনে হয় এটা রাখা খুবই জরুরি। আপনার 10-20 নাম্বার আপনারা রাখবেন এই SMS এর জন্য। অনুষ্ঠানে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এটিএন MCL এর সিইও এবং আগামীর তারকা সিজন 2 এর চিফ কোঅর্ডিনেটর সাজিদুর রহমান মুনিম। যত রকমের প্রাথমিক কার্যক্রম এগুলো আমরা শেষ করেছি। আমরা শীঘ্রই এটি এটিএন বাংলা এবং এটিএন নিউজে আমরা আমাদের স্ক্রল এবং প্রোমোটা দিব।
আমরা জাস্ট এটি ফেসবুকে পাবলিশ করার সাথে সাথে অলরেডি 10,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে 3 দিনে। তা আমরা মনে হয় যখন টিভিতে দিব আমার মনে হয় এবার 1 লক্ষ ছাড়াবে আমাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগামীর তারকা প্রতিযোগিতার সঙ্গীত বিভাগের বিচারক ফাতেমাতুজ জোহরা ও নৃত্য বিভাগের বিচারক নীলুফার ওয়াহিদ পাপড়ি। খুব ধন্য ওনার প্রতি। প্রতিযোগিতার নৃত্য ও সঙ্গীত নিয়ে 8টি বিভাগীয় শহরে বাছাই পর্ব শুরু হবে আগামী 20 ডিসেম্বর। প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 12 থেকে 30 বছর। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন নিউজের সিইও মীর মুতাহার হাসান ও মিরর মিডিয়ার সিইও মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান তুহিন খুনের ঘটনায় 5 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছিনতাইয়ে বাধা দেওয়ায় মেহেদীকে চাপাতি দিয়ে হত্যা করা হয়। গত 12 নভেম্বর গাজীপুরের বাসন এলাকায় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে মেহেদীকে। লেখাপড়ার পাশাপাশি গত 6 মাস ধরে কোনাবাড়ির একটি মার্কেটে মোবাইল ফোনের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন তিনি। দুপুরে মালিবাগে সিআইডি কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার মক্তাধর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত 19 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানো হয়েছে। এছাড়া 2020 সালে বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 38 জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। নৌ সদরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ও পদক তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারসহ অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নৌ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান নৌবাহিনী প্রধান। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 380তম শাখার উদ্বোধন করা হয়েছে। কবির উদ্দিন সুপারমার্কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিরুল মাওলা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব JQM হাবিবুল্লাহ, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবি এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার। সভাপতিত্ব করেন ব্যাংকের সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুল হক। প্রথমবারের মতো ট্রান্সক্যাথেটার এওরটিক ভালভ রিপ্লেসমেন্টে সফল হল এভারকেয়ার হাসপাতাল। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেন, 72 বছর বয়সী এক রোগীর শরীরে অভিনব এই চিকিৎসা পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ওই রোগী সুস্থ আছেন। দেশে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রান্সক্যাথেটার এওরটিক ভালভ রিপ্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করা হলো। হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের রাস্তায় আমাদের গাড়ি স্লোগান দিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে শুরু হয়েছে 6 দিনের পিএইচপি মোটর ফেস্ট। পিএইচপি অটোমোবাইলস আয়োজিত মেলার উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। এবারের মেলায় প্রদর্শিত হচ্ছে প্রোটন সাগা, প্রোটন পার্সোনা ও দেশের প্রথম টকিং কার প্রোটন X70 HB সহ অন্যান্য গাড়ি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, গাড়ি তৈরিতে পিএইচপির সাফল্য এই শিল্পে অন্যদেরও বিনিয়োগে আগ্রহী করবে। চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচক কমেছে। প্রধান মূল্যসূচক DSEX 6 পয়েন্ট কমে ৭,০৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া সরিয়া সূচক 5 ও 30 সূচক 11 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় ১,৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টি ও অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবার বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সফরকারীদের লক্ষ্য স্বাগতিক দলকে হোয়াইট ওয়াশ করা, আর স্বাগতিকরা চায় মান বাঁচাতে। এদিকে মোস্তাফিজুর রহমানের ইনজুরি আর সাইফ হাসানের বাজে পারফরমেন্সের পর কামরুল ইসলাম রাব্বি এবং পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বিসিবি। SM আশরাফের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন পদ্ধতি কবি শামসুর রহমানের উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কবিতাটা স্মরণ করিয়ে দিচ্ছে। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকারের অনুপস্থিতিতে যে পারভেজ হোসেন ইমনকে ধরা হচ্ছিল সেরা বাছাই, তাকে উপেক্ষা করে নেওয়া হয় সাইফ হাসানকে। 2 ম্যাচ পরেই নির্বাচকদের বোধোদয় পেসার রাব্বির সাথে দলে নেওয়া হলো যুব বিশ্বকাপ জয়ী এই সদস্যকে। শেষ টি-20তে একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। ইনজুরির কারণে মোস্তাফিজ আর শরীফুলের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যদিও বোলিংয়ের চেয়ে স্বাগতিকদের ব্যাটিং পারফরমেন্সই দুশ্চিন্তার নাম। কি উদ্বোধনী, কি মিডল অর্ডার, সব বিভাগে ব্যর্থ স্বাগতিকরা। বাংলাদেশ যখন ভাবছে হার এড়িয়ে কিভাবে মান বাঁচানো যায়, পাকিস্তান শিবির তখন নিজেদের বেঞ্চের ক্রিকেটারদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগটা কাজে লাগাতে চায়। আগের 2 ম্যাচে মাঠে না নামা ক্রিকেটারদের খেলানোর কথা জোরালোভাবেই ভাবছে বাবর আজমের দল। SM আশরাফ, ATN বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। প্যারিস সেন্ট জার্মের জার্সি গায়ে ফ্রেঞ্চ লিগ 1-এ প্রথম গোল করলেন লিওনেল মেসি। এতে 3-1 ব্যবধানে নতেকে হারালো PSG। খেলার 87 মিনিটে আর্জেন্টাইন মহাতারকা এই গোলটি করেন। এর আগে গোলরক্ষক কেইলর নাভাস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ 25 মিনিটে 10 জনকে নিয়ে খেলতে হয় PSG-কে। নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে PSG-র হয়ে গোলের সূচনা করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর রান্দাল কোলো মোয়ানির গোলে সমতায় ফেরে নতে। খেলা শেষের 10 মিনিট আগে ডেনিস আপিহার আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় মরিসিও পচেত্তিনোর দল। ম্যাচ শেষের 3 মিনিট আগে 6 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে PSG। বার্সেলোনার কোচ হিসেবে জাভি হার্নান্দেজের অভিষেক ম্যাচে এসপানিওলকে 1-0 গোলে হারিয়েছে কাতালানরা। বার্সার মাঠ ক্যাম্প নুতে ফুটবলারদের সমর্থন দিতে হাজির হন ৭৪,০০০ দর্শক। বল পজিশন আর আক্রমণে এগিয়ে থেকে সমর্থকদের হতাশ করেনি স্বাগতিকরা। প্রথম 15 মিনিটে 3 বার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা, কিন্তু তা কাজে লাগাতে পারেননি মেমফিস ডিপাই, সার্জিও বুস্কেটস আর ইলিয়াস। অবশেষে দ্বিতীয়ার্ধে ডাচ স্ট্রাইকার ডিপায়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় জাভির দল। সে গোল আর শোধ দিতে পারেনি এসপানিওল। এতে 4 ম্যাচ পর স্প্যানিশ লা লিগার জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বার্সা। একই সাথে পয়েন্ট টেবিলের 6 নম্বরে উঠে আসে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডেইলি অবজারভারকে 4-0 গোলে হারিয়েছে ATN বাংলা। পল্টনে এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে 3 মিনিটের মধ্যে সজীবের পাশ থেকে দলকে এগিয়ে নেন রাজীব। এরপর শফিউলের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রিপন। তৃতীয় গোল করেন চপল। দ্বিতীয়ার্ধে রাজীবের দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ATN বাংলা। এর আগে 50টি মিডিয়া হাউস নিয়ে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, প্রাণ গ্রুপের হেড অফ কর্পোরেট নুরুল আফসার এ সময় উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ ওয়ালটন ফেডারেশন কাপ তাইকোয়ান্দো বয়সভিত্তিক প্রতিযোগিতায় সিরাজগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় গাজীপুর। এনএসসি জিমনেশিয়ামে এবারের প্রতিযোগিতায় 12টি জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবের প্রায় 400 জন ছেলেমেয়ে অংশ নেন। তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের নিয়ে একদিনের প্যারা অলিম্পিক আয়োজন করে সহায় নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাজধানীর শ্যামলীর রিং রোড মাঠে এই প্যারা অলিম্পিকে মোট 40 জন প্রতিযোগী 6টি ইভেন্টে অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশে ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান। সহায় এর নির্বাহী পরিচালক জামিলা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস, যে দলই করুক মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাবেন বললেন প্রধানমন্ত্রী। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপির এমপিদের। বাবার কাছেই থাকবে 2 জাপানি শিশু, হাইকোর্টের রায়। বছরে 3 বার মা সন্তানদের সাথে থাকার সুযোগ পাবেন। স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর। উঠে আসলো ইতিহাসের অনেক অজানা তথ্য। এবং কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করার পর পে চ্যানেল করতে সমস্যা হবে না, অ্যাডকোর আলোচনা সভায় তথ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।